শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ করেন বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ ও এবি পার্টির কেন্দ্রীয় নেতারা সংলাপে অংশ নেন। প্রত্যেকটি দল অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দলের প্রত্যাশা ব্যক্ত করেন। চলুন এক নজরে দেখে আসি কোন দল কি প্রত্যাশা করেছে। আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়েছে বিএনপি। অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দুপুর 2:30টার দিকে মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির প্রতিনিধি দলের অন্য সদস্যরা যমুনায় প্রবেশ করেন। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়। বিএনপি মহাসচিব বলেন, সংলাপে নির্বাচন সংস্কারের রোডম্যাপ দিতে বলেছি, ইউনিয়ন পরিষদ বাতিলের দাবি জানিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কারণে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছি। আমরা প্রায় 1 ঘন্টা আলোচনা করেছি। আলোচনাতে অত্যন্ত ভালো পরিবেশে আলোচনা হয়েছে। এই আলোচনাতে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেই মধ্যে প্রধান হচ্ছে আমরা নির্বাচন সম্পর্কিত বিষয়ে আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার বিভাগ, কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুগুলোই আমরা তুলে ধরেছি এবং আমাদের যে মতামত সেটা আমরা দিয়ে এসেছি। আমরা বলেছি যে নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড, যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি। আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। আমরা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের সময় প্রতারণা, সাজানো ভুয়া ভোটের মাধ্যমে গঠিত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছি এবং 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন, ব্যর্থ নির্বাচন, আপনার পক্ষপাত দুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি। আমরা বিচারপতি খায়রুল হক, যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, যিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। অন্যদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংস্কারকে 1 নম্বরে গুরুত্ব দিচ্ছেন জানিয়ে জামায়াত আমির বলেন, সংস্কারের টাইমলাইন নিয়ে আলোচনা হয়েছে। আমরা 2টি বিষয় দেশবাসীর কাছে চেয়েছি এবং সরকারের কাছে জানিয়েছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আরেকটা নির্বাচনের। জামায়াতের আমির মনে করেন সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে, তাই 2টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামীতে জাতির সামনে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তো গত 3টা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে, তাদেরকে সংস্কার করতেই হবে। কি হবে? আমরা 2টা রোডম্যাপ চেয়েছি, আপনারা জানেন, আপনাদের মাধ্যমেই চেয়েছি, দেশবাসীর কাছে জানিয়েছি, আমরা সরকারকেও জানিয়েছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। এই জন্য 2টি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি এবং তাদের সাথে আমাদের আরও ডায়ালগ হবে। আর খুব অচিরেই এই বিষয়টা তারাও প্রকাশ করবেন, আমরাও প্রকাশ করব এবং এটা খুব দেরি হবে না ইনশাআল্লাহ। সংলাপ শেষে শনিবার রাত 8টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কথা বলেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে অনেকগুলো কমিশন গঠন হয়েছে। প্রতিটি কমিশন আলাদা আলাদা করে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে। আলোচনার মাধ্যমে তারা তাদের সংস্কার প্রস্তাবনা তৈরি করবে। সেই প্রস্তাবনা তৈরি হলে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে। তারপরেই সবার মতামত নিয়ে সংস্কার প্রস্তাবনা কাজ শুরু করবে। মামুনুল হক বলেন, আমরা বলেছি শিক্ষা কমিশন বাতিল করা হয়েছে। আরও একটি শিক্ষা কমিশন গত 30শে সেপ্টেম্বর গঠন করা হয়েছে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিষয়ে। সেক্ষেত্রে কিছু আপত্তির জায়গা রয়েছে। এই
এই কমিশনে এমন ব্যক্তি রয়েছেন যারা বিগত জালিম সরকারের হয়ে কাজ করছেন। তিনি বলেন, এখানে আমাদের প্রধান উপদেষ্টার বিপক্ষে আইনি ব্যবস্থা নিয়েছেন এমন ব্যক্তিও রয়েছে। আমরা এই বিষয়গুলোতে মাননীয় উপদেষ্টাকে আরো সতর্ক থাকার কথা বলেছি। পতিত স্বৈরাচারের দোসররা যাতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে সেটা বলেছি। 2 মাসেও রাষ্ট্রের পরিস্থিতির উন্নতি হয়নি মন্তব্য করে তিনি বলেন, আমরা বলেছি উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা যোগ্য ও দক্ষ, কিন্তু রাষ্ট্র পরিচালনা ও রাজনীতির ক্ষেত্রে কিছুটা যোগ্যতা সম্পন্ন লোক দরকার। আমরা দেখেছি 2 মাসেও রাষ্ট্রের পরিস্থিতির উন্নতি হয়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। যেহেতু যথাযথভাবে সংস্কারগুলো করতে হবে, সে কারণে আমরা উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ানোর কথা করা হয়েছে। প্রতিটি কমিশন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করবে এবং আলোচনার মাধ্যমে তারা তাদের প্রস্তাবনা, সংস্কার প্রস্তাবনা তৈরি করবে। সেই প্রস্তাবনা তৈরি হলে পরে আবার রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে এটা দেখার জন্য, রিভিউ করার জন্য। তারপরেই একটি সকলের মতামত নিয়ে সবগুলো প্রস্তাবনা সংস্কার করা হবে। একেবারে সংবিধান থেকে শুরু করে রাজনৈতিক ব্যবস্থাপনা, শিক্ষা, অন্যান্য যেই কমিশনগুলো গঠন করা হয়েছে প্রতিটি কমিশনকে এইভাবে আমাদের সকলের সাথে পরামর্শের মাধ্যমে মিটিং করে তারপরে প্রস্তাবনা চূড়ান্ত করবে, এই ব্যাপারে আশ্বস্ত করেছেন আমাদেরকে। সেই সঙ্গে আমরা আরেকটি বিষয় গুরুত্বের সাথে বলেছি যে একটি শিক্ষা কমিশন বাতিল করা হয়েছে। আরও একটি শিক্ষা কমিশন গত 30শে সেপ্টেম্বর গঠন করা হয়েছে, যেটি উপানুষ্ঠানিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষার বিষয়ে। সেক্ষেত্রেও কিছু আপত্তির জায়গা রয়েছে। এখানে এমন বিতর্কিত ব্যক্তিও রয়েছে যারা বিগত রেজিমের পক্ষ হয়ে বর্তমান যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন তার বিরুদ্ধে তিনি সরাসরি আইনি প্রক্রিয়ায় স্বাক্ষর করেছেন, তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দিয়েছেন। এমন ব্যক্তিবর্গ, এই ধরনের বিতর্কিত ব্যক্তিরাও এই শিক্ষা কমিশনে স্থান পেয়েছেন। আমরা এই বিষয়গুলোতে সরকারকে, মাননীয় প্রধান উপদেষ্টাকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছি, যেন পতিত স্বৈরাচারী সরকারের দোসররা যেন কোনোভাবেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রক্রিয়ায় তারা যেন অন্তর্ভুক্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে। এছাড়াও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করে সেই সংসদের মেয়াদ 4 বছর করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। বৈঠকে গণ অধিকার পরিষদের 12 দফা পেশ করে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দেশি বিদেশি যে নানান ধরনের তৎপরতা চলছে সেটি নিরসনের জন্য একটা দক্ষ এবং জনবান্ধব প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করা, তার জন্য আপনার নিয়োগে স্বচ্ছতা আনা এবং আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার জন্য এই যে কাজ করছে সেটা সরকারের মধ্যে থেকেও অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে, সেই বিষয়ে যেন তারা পদক্ষেপ নেয়। সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যেই শুনেছেন অনেকের শঙ্কা যে এখানে বিদেশি ইন্ধন এবং দেশের মধ্যে পতিত স্বৈরাচারের দোসররা নানান ধরনের অঘটন ঘটাতে পারে। তাই সরকারের পক্ষ থেকে আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য, সজাগ থাকার জন্য বলা হয়েছে। আজকে যারা আপনাদের সামনে দাঁড়িয়েছে তারা বলেছিলাম আমরা কেবলমাত্র একটা সরকার বদলের আন্দোলন করছি না, কেবল একটা নির্বাচনের আন্দোলন করছি না, আমরা এই সামগ্রিক আন্দোলনটা করছি যাতে একই সাথে নির্বাচন প্রক্রিয়া বদলে দেওয়া যায়, যাতে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা করা যায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়, আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে সেই জন্য রাষ্ট্রে একটা সংস্কার করা দরকার। এবং সংস্কার কর্মসূচি এই কারণেই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রথম থেকে বলে আসছি। আমাদের যারা কনস্টিটিউয়েন্ট 6টা দলের মধ্যে একটা দল আছেন যে দলের নামই রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং শুরু থেকে তারা এই কথা বলছেন, আমরাও তাদের সঙ্গে বলেছি, বাকিরা আমাদের সাথে একমত হয়েছে। অতএব সংস্কার কর্মসূচিতে ইতিবাচক যে কোনো পদক্ষেপকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। নির্বাচন সংস্কারের ব্যাপারে আমরা কথা বলেছি। নির্বাচন সংস্কারের ব্যাপারে আমরা বলছি বাংলাদেশ স্বাধীনতায় 53 বছরে জাতীয় যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো বেশিরভাগই সব নির্বাচনগুলোই ছিল সব প্রশ্নবিদ্ধ, বিতর্কের প্রায় ঊর্ধ্বে ছিল না। বিধায় আমরা পিয়ার সিস্টেম, অর্থাৎ প্রতিটা ভোটারের সেখানে ভোট মূল্যায়ন হবে এবং জাতীয় সরকার যেটা আমরা বলি যে সমস্ত প্রতিনিধি, সমস্ত দল তাদের দলীয়ভাবে তারা মার্কায় বাংলাদেশের জনগণ ভোট দিবে, ভোট আনুপাতিক হারে সেখানে প্রতিনিধিত্ব সংসদে দায়িত্ব পালন করবে, এই পদ্ধতি আমরা বলেছি এবং সেটা খুব চমৎকার এবং তারা সেটা আমাদের প্রস্তাবটাকে তারা ভালোভাবেই
গ্রহণ করেছে এবং এটা নিয়ে তারা আলোচনা পর্যালোচনা করবে। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার ২ দফা সংলাপ হয়। আজ অনুষ্ঠিত হলো ৩য় দফা সংলাপ।